আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব শেখর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, মাই টিভি সংলাপে আজ আমরা কথা বলবো নির্বাচনী ভাবনা এবং আগামীর রাজনীতি শিরোনামে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রেজাউল করিম, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাঁ পাশে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে, আজকে আমরা শিরোনাম দেখেছেন নির্বাচনী ভাবনা। আসলে আজকে বেসরকারি একটি সংস্থা তারা গবেষণা প্রতিবেদন তাদের প্রকাশ করছে, সেখান থেকেই শুরু করেছি, দেখেছেন নিশ্চয়ই। সেটি হচ্ছে যে মানুষের কিংবা যাদের নিয়ে এই গবেষণাটা করা হয়েছিল 10,000-এর বেশি, 10,400 জন, আরবান এবং রুরাল সব এরিয়া মিলে, সেখানে বিএনপিকে আগামীতে ক্ষমতায় বেশি লোক দেখতে চায় সেই প্রশ্নটি নয়, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এনসিপি কে আগামীতে লোক ভোট দিতে চায় এই কয়জনের মধ্যে 4.1, যেটি এখন থেকে কয়েক মাস আগে করা একই সংস্থার প্রতিবেদন অনুযায়ী কিছুটা কমেছে। এবং একই সাথে এর আগে করা আওয়ামী লীগের যে পার্সেন্টেজ আপনাদের ছিল এনসিপির 5.10, আগেরটা এবারটা হচ্ছে 4.10, মানে 1% কমেছে। আওয়ামী লীগ 14% ছিল, এখন হচ্ছে 18%, 4 ভাগ বেড়েছে। এই জরিপকে জামাত, সেখানে বিএনপি 41%, জামাত হচ্ছে 30। কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখিত যে আসলে জ্যামের কারণে একটু আসতে আমাদের লেট হয়েছে, এবং আমার সহ-আলোচক এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে দেখুন, এই জরিপটা আসলে 10,000 জন উপর করা হয়েছে, তাই তো? জি। আচ্ছা, সেটা 10,000 জন তো আসলে আমাদের বাংলাদেশের সব মানুষকে রিপ্রেজেন্ট করে না। ভৌগোলিক অবস্থান ভেদে, অঞ্চল ভেদে, সেখানকার জায়গা অনুসারে আসলে এক একটা অ্যাসপেক্ট এক একটা জায়গায় এক এক রকম হওয়ার কথা। তারপর আমি যেটা মনে করি যে এনসিপির বয়স অনুযায়ী, মাত্র 6-7 মাস বয়স অনুযায়ী যে রাজনৈতিক দল, সেখানে অনেক রাজনৈতিক দলেই আর সেক্ষেত্রে প্রাসঙ্গিক আর নেই। সেক্ষেত্রে এনসিপির অবস্থান দিন দিন শক্ত হচ্ছে, এবং আমি মনে করি যে তরুণ সহ যারা প্রবীণ যারা আছেন তারাও তাদের মধ্যেও একটা জনপ্রিয়তা পাচ্ছে। তবে এখানে উল্লেখযোগ্য যে দিক, যেটা মানে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি জরিপে 3 জনের মানে সংখ্যার ইয়াটা কম আমি দেখেছি, কিন্তু আওয়ামী লীগেরটা বাড়ানো হয়েছে। তো এইটা আসলে একরকম প্ল্যানিং এর অংশ কিনা, এটাও একটা প্রশ্নের দাবি রাখে। কারণ অনেকভাবে আমরা দেখছি যে সিভিল সোসাইটির একাংশ, তারপর কিছু কিছু মানুষ মিলে আসলে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এই জরিপগুলাও আমার মনে হয় যে সেরকমই একটা বার্তা দেয়। কারণ অভ্যুত্থানের পরবর্তী সময় এবং আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্রের জায়গায় আমার মনে হয় না যে আসলে আওয়ামী লীগকে কেউ সমর্থন করতে পারে। এরকম একটা সন্ত্রাসী দলকে কারো মানে সমর্থন করার অবকাশ আছে। এরা যেভাবে 17 বছর ধরে গুমখুন করেছে, যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে 2-3 বছরের বাচ্চা থেকে, শিশু থেকে শুরু করে বৃদ্ধদের কাউকে ছাড় দেয়নি, সেই মানুষগুলোর প্রতি 18% বা 20% এরকম মানুষের এখনো আস্থা আছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। শুধুমাত্র আস্থা থাকতে পারে যে যারা তাদের কর্মী সমর্থক, সেটার সংখ্যা এত হবে না। যারা বিভিন্নভাবে পলাতক আছে, যারা বিভিন্নভাবে মিছিল মিটিং করার চেষ্টা করছে, সেই মানুষগুলোর একটা সংখ্যা হতে পারে। তবে এই জরিপটার ক্ষেত্রে আমি কিছুটা ল্যাকিং বা লুপহোল দেখছি আর কি। আমি জরিপ নিয়ে আপনার কাছে একটু আসি, ডক্টর রেজাউল করিম। সেটি হচ্ছে যে জরিপ নিয়ে বিষয়টি কি এরকম যে পক্ষে গেলেই ইতিবাচক, একটু পক্ষে না থাকলে নেতিবাচক, এরকম কিনা একটু বলবেন? আরেকটি হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের ভোট বেড়েছে, এটি সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই। আর একই কথা, আপনাদের ভোট এই জরিপে আপনাদের ভোট স্থিতিশীলই বলা যায়, তবে কিঞ্চিত কমেছে একটু, কিন্তু সবকিছু মিলে কিন্তু বিএনপি আগানো। কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় সহ আলোচক, সবাইকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে দেখুন, আমরা যারা মোটামুটি কিছু টুকটাক গবেষণার সাথে সম্পৃক্ত, আসলে গবেষণার ইস্যুটা, জরিপের ইস্যুগুলো হচ্ছে এখানে স্যাম্পলিংটা কিভাবে করা হয়, অর্থাৎ আপনি কোন লেভেলটাকে কভার করছেন, কোন বয়সটাকে কভার করছেন, আপনি কোন এডুকেশনাল কোন সিস্টেমটাকে আপনি নিচ্ছেন, এবং আপনার প্রশ্নগুলোকে, কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সো এই জায়গায় এই জরিপটার প্রকাশ হওয়ার পরে এগুলো দেখবার ব্যাপার আছে। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলেছেন যে
জরিপের ব্যাপারে যেটা হয় সেটি হচ্ছে জরিপ যারা করেন তাদের অবস্থানটা বুঝবার ব্যাপার থাকে, অর্থাৎ তারা কোন টার্গেটে জরিপটা করছেন। কারণ তাদের লক্ষ্য যদি কাউকে জিতিয়ে দেয়া অথবা কাউকে পিছিয়ে দেয়া হয় অথবা কাউকে কোনো একটা মিডল পয়েন্টে নিয়ে এসে জনগণের আস্থার জায়গা এখনো আছে এটা দেখাতে চায়, এই সমস্ত ইস্যুগুলো কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আপনি দেখেন এর আগে যদি জরিপের কথা বলেন তাহলে টিআইবি কিন্তু জরিপ করেছে যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের 92% অপরাধের সাথে বিএনপি সম্পৃক্ত। এরপরে আপনি যদি পিআর এর ব্যাপারে আসেন তাহলে সুজনের জরিপে আছে 71% হচ্ছে উচ্চকক্ষে পিআর চায়। আপনি যদি বলেন যে ভোট এখনো ইনডিসিশনে আছে তাহলে 58% আমরা একটা সংস্থা জরিপে দেখেছি। সুতরাং এই যে জরিপের আপ এন্ড ডাউন এটা কিন্তু অলওয়েজ হতে থাকে। আপনি যদি আগামীকালকে আরেকটা দেন তাহলে আরেক রকম স্যাম্পলিং করার পরে সেটা পাবেন। এই জন্য আমি জরিপকে কোনো নেগেটিভলিও আমি বলতে চাই না, আমি খুব পজিটিভলিও দেখতে চাই না, বরং আমি মনে করি এটা তাদের জায়গা থেকে তারা একটা বক্তব্য তুলে ধরেছে। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে আমরা লক্ষ্য করছি ইদানিং যে একটি জায়গা সেটি হচ্ছে যে অর্থাৎ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে অভ্যুত্থানটা হয়েছে সেই ফ্যাসিবাদীদেরকে কোনো না কোনো কায়দা কানুনে এখানে প্রতিস্থাপনের একটা উদ্যোগ আমরা কারো মধ্যে লক্ষ্য করছি। এবং বিশেষ করে আমি এটা বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে ইন্টারভিউটা প্রকাশিত হয়েছে, যদি উনি এখনো ডিনাই করে এই ব্যাপারে তার স্টেটমেন্ট আজকে বলেছেন যে এরকম কোনো ইন্টারভিউ দেননি না, এটা তো ওনার মতো একজন লোক কিভাবে বলেন? অলরেডি তারা বলছে তাদের কাছে রেকর্ড আছে, তারা ওনার সাথে অলরেডি ছবি প্রকাশ করছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই সাংবাদিকের সাথে কথা বলা একজন সিনিয়র সাংবাদিকের সাথে আজকে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আমরা ওনার কাছে আসলে এগুলো জানতেই চাইনি, উনি অনায়াসে অনেকগুলো কথা অগপটে বলে চলছেন এবং এমন কিছু কথা আমাদের রেকর্ডে এখনো আছে যেগুলো আমরা এখনো ছাড়িয়ে। ডক্টর রেজাউল করিম, আমি যেটা জরিপ নিয়ে এক সেকেন্ড 2 মিনিট অল্প সময় শেষ করতে চাই, সেটি হচ্ছে জরিপের এই ফলাফল এটি খুব জনগণের মধ্যে খুব বড় ধরনের প্রভাব। মানে আপনি কি ফলাফল কিন্তু আওয়ামী লীগ একদম বাংলাদেশে নেই বা তারা পার্সেন্টেজ দিবেন না, এটা কি বলার সুযোগ আছে? না, আওয়ামী লীগকে প্রতিস্থাপনের প্রচেষ্টা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যের মধ্যে আছে। তিনি বলছেন আওয়ামী লীগকে আমরা চাই, জাতীয় পার্টিকে চাই, 14 দলকে চাই। তিনি বলেছেন যে ভারতের প্রভাব বাংলাদেশে থাকবে। তিনি বলেছেন যে এনসিপি এটা কোনো শক্তি না। তিনি বলেছেন জামাত ইসলামী তাদের কাছে 30 আসন চেয়েছে, এই জন্য জামাত ক্ষুব্ধ হয়ে এখন এগুলো করছে, তাদেরকে আমরা আর কোনোভাবে বাড়তে দেব না। এই যে বক্তব্যগুলো, এই যে একটা সিনিয়র জায়গা থেকে একটা লেভেল থেকে বক্তব্যগুলো আসা, এটা আমি মনে করি খুবই বিভ্রান্তিকর এবং এর মধ্য দিয়ে আবার আমরা এই জরিপের ফলাফলটা দলের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে এটি এরকম বক্তব্য তারা দেননি, একদম প্রত্যাখ্যান করা হয়েছে রেজাউল ভাই। সুতরাং তাদের প্রতিনিধি এখানে নেই, আবার তারাও বলেছে যে এটা বলেননি। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে যে ওই পত্রিকাটি একদম তথ্য প্রমাণ সহ দেয় কিনা তারা এবং না শুধু তাই না, শুনেন এখানে কিন্তু পত্রিকা তথ্য প্রমাণ দিয়ে তো অলরেডি প্রকাশ করে ফেলছে। এখন বিএনপির দায়িত্ব হচ্ছে এটাকে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যদি সত্যিকার অর্থে, কিন্তু আমরা সত্যি দেখতে পাইনি তাদেরকে। হ্যাঁ অবশ্যই তাদেরকে সেই ব্যাপারে তারা মৌখিক বললে হবে না, তো সেই বক্তব্য তো অলরেডি। আর বাংলাদেশের আপনি দেখেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো বক্তব্য না, বাংলাদেশের সকল জাতীয় পত্র পত্রিকাগুলো সেগুলো চেপেছে, মিডিয়াগুলো প্রকাশ করেছে। আমি একটু এখানটাই আসি, তবে সম্ভবত আপনার কাছে আসার আগে আমি আবার আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে এইখানের যে গবেষণা, সেখানে তো আপনাদের 4-5-এর মধ্যে ঘোরাফেরা করছে, এটি আপনি বলছেন নতুন দল তুলনায় যেটিই হোক সেটি খারাপ না। ইতিমধ্যেই আপনারা একটি দলের সাথে একীভূত হওয়ার কথা একটু শুনছি, তো সবকিছু মিলে একীভূত হওয়ার কথা গণ অধিকারের সাথেই তাদের সেই নামগুলো বা কাদের নেতৃত্ব হবে এটি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। খুব ছোট্ট করে যেহেতু একটু বলেন। একীভূত হওয়ার আলাপটা আসলে ভুল। আমরা আমাদের আইডিওলজি, আমাদের জায়গা থেকে আমাদের রাজনৈতিক যে যাত্রা এবং যেভাবে আমরা চলছি সেটাই যাচ্ছি। আমাদের আমরেলার নিচে এখন ধরেন যদি আপনি আগ্রহী হন আসতে পারেন, সেরকম আর কি। মানে তরুণ যেসব দলগুলো আছে
আর তাদের অনেকেই আসলে ইন্টারেস্টেড আমাদের সাথে। এটা কি জোটে নাকি আমাদের দলে তারা জয়েন করতে চায় আর কি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এরকম আলাপ আলোচনা কিছুটা হয়েছে। যারা যারা এরকম আসতে চায় তারা, আমরা তাদেরকে ওয়েলকাম করছি এবং তাদেরকে যতটুকু মূল্যায়ন করে রাখা যায় সেটাই আমরা চেষ্টা করছি। আপনাদের এই যে গণ অধিকার বা অন্যান্য দল যা বললেন, কিছু কিছু নেতা আপনাদের সাথে আসতে চাচ্ছে, তার মানে দলের অনেক কর্মী, নেতা কর্মীরা আসতে, তার মানে তাদের দল থেকে যাবে কিন্তু তারা চলে আসবে এরকম বিষয়টা না, তারা দল বিলুপ্তি করেই আসবে, কতটুকু সেটা আসলে আমরা তো যা বলতে পারছি না তারা দল বিলুপ্ত করবে কিনা। কিন্তু দলের অধিকাংশ অনেক ক্ষেত্রে নেতারা তাদের কর্মী সমর্থক যারা আছেন তারা অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করছে। মূলত তরুণদের যেই দল এবং এই সমসাময়িক যে আইডিওলজিক্যাল যে জায়গাটা, সেখানে যে আমরা মধ্যমপন্থী যে রাজনীতিটা করতে চাচ্ছি বা সে আইডিওলজিতে আগাচ্ছি, এরকম সমমনা কিছু রাজনৈতিক দলের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। দলের যারা প্রধান আছে বা সেই দলকে যারা রিপ্রেজেন্ট করছে তারা অনেকে আসলে আগ্রহ প্রকাশ করছে যে আমাদের আসলে এককভাবে মানে একসাথে রাজনীতিটা করলে আমার মনে হয় যে আমাদের যে টার্গেট অডিয়েন্স বা যে আমাদের জনগণ আছে তাদের জন্য সেটা একটা বেটার একটা আউটপুট হবে। জি, সেখানটাই আমরা দেখলাম যে আবার একটু গবেষণায় যাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের 18 ভাগ দিয়েছে, জাতীয় পার্টি আছে 1% মতো। এখানে জাতীয় পার্টি যদিও কিছুটা 0.20 বা 28 এরকম কমেছে। তো আজকে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে সেই ভোটগুলো তারাই পাবে, কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটি গণমাধ্যমে উনি বলেছেন। তো সেক্ষেত্রে এই যে তৃতীয় বৃহৎ দল, সেই জায়গায় তো তাহলে সেই ঘুরে ফিরে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যারা সাথে আছে তাদেরই চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকলো, কিভাবে দেখছেন? আমি তো প্রথমে বললাম যে এরকম একটা সন্ত্রাসী সংগঠনের পক্ষে মানুষ আর থাকবে না, বা এই জরিপটা আমি মনে করি না আসলে। সেটা না হোক, এরকম একটা সন্ত্রাসী বলেন, সেটি দেশে থাকলো কি না থাকলো, আমরা তো দেশের বাইরে দেখেছি যে হ্যাঁ, আমি তো সেটাই বললাম, ও সমর্থক যারা আছে তারা তো অনেকেই দেশে পালিয়েছে। আপনার আমার ব্যাংকের টাকা পয়সা লুটপাট করে তো তারা দেশে বাইরে যে পাচার করেছে, জামাত, আপনারা তো ওইখানেই তারা গেলেন, সেই 3 দল গেলেন সরকার প্রধান সহ, তারপরও তাদের যে অবস্থা, তাদের যে প্রতিরোধ, সেটি আপনারা সঠিকভাবে তাহলে করতে পারলেন না কেন? সাম্প্রতিক সময় আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের আবার মিছিল মিটিং দেখছি। আমি তো বললাম যে দেশের অধিকাংশ যারা একটু টপ লেভেলের নেতা কর্মী ছিল, যারা টাকা পয়সাগুলো পাচার করেছে বা টাকা পয়সাগুলো যেভাবে তারা মেরেছে জনগণের, তারা এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা এই জোনগুলোতে তারা এখন কাজ করছে। সেখানেও তারা আসলে ওই আওয়ামী লীগের যে কালচারাল প্র্যাকটিস সেটা তারা ওইখানে অবস্থান করে সেটা করার চেষ্টা করছে। এবং তাদের তো কোনো টাকা পয়সার অভাব নেই, বিভিন্ন মাধ্যম থেকে তারা রেগুলার বেসিসে তাদের ফান্ডিং করছে। শেখ হাসিনা রেগুলার তাদের সাথে মিটিং করছে এবং ভারতের মতো দেশ যেখানে তাদেরকে আসলে অবস্থান করতে সহযোগিতা করছে এবং সার্বিকভাবে সব অফিস দিয়ে সব রকম ফ্যাসিলিটিস দিয়ে যেখানে সহযোগিতা করছে, তো সেখানে তো তাদের ফাংশন করাটা খুব বেশি কঠিন কিছু না। আর অ্যাটাকের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে সেখানকার যেই ধরেন আমাদের 5 আগস্টের পরে কিছু চেয়ার হয়তো বা বদলেছে, উপদেষ্টা মণ্ডলীতে কিছু নতুন মানুষ এসছে যাদেরকে সর্বদলীয় ভাবে বা স্টেক হোল্ডাররা মিলে যাদেরকে ট্রাস্ট করেছে সেই মানুষগুলোকে বসিয়েছে, কিন্তু ভেতরের মেকানিজমিক্যাল জায়গা থেকে কিন্তু সবাই কিন্তু চেঞ্জ হয়নি। তো আপনি অনেক জায়গায় দেখবেন যে আওয়ামী লীগকেই কোনো না কোনো ভাবে সার্ভ করছে। সেরকম ইউএসএ তে যে কনসুলেট জেনারেল আছে এবং সেখানকার দূতাবাসে কালকে ভিডিওটা দেখবেন যে সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছিল সেই জায়গাতে, যে মানে বের হওয়ার গেটটা 4 নাম্বার থেকে 8 নাম্বার এরকম একটা ভুল তথ্য দিয়েছিল। এবং আমাদের যারা সমর্থক বা আমাদের যারা প্রবাসী ভাইরা ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে ভিআইপি প্রোটোকলে ইউনূস স্যারের সাথেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরে দেখা যায় যে সাধারণ প্রোটোকলে তাদেরকে বের করা হয় এবং ভুল গেটের তথ্য দেওয়া হয়। ওই ভুল গেটের ওইখানে আওয়ামী লীগের লোকজন ছিল এবং আমরা দেখেছি যে জামাতের যারা সমর্থক বৃন্দ ছিল তারা ওই গেটের কিছু মানুষ ছিল যারা হচ্ছে যে জামাতের যে যারা গিয়েছেন অতিথি তাদেরকে তারা একরকম করে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, মানে ওই বিব্রতকর সিচুয়েশন থেকে। এবং আমি দেখেছি আমাদের যারা আছেন তাদেরকেও তারা ট্রাই করেছে যে আসলে প্রোটেক্ট করে। এখানে একটা মিস ইনফরমেশনের জায়গা ছিল, যেখানে বিএনপির সমর্থক বলি, এনসিপির সমর্থক বলি, তারা ভুল একটি গেটে অবস্থান করছিল। অনেক ধন্যবাদ। আমি ফিরবো ডক্টর রেজাউল করিম। আমি
আমরা যে বিষয়টি জানি, আপনারা দীর্ঘদিন থেকে ইসলামিক দলগুলোর মোর্চা করতে চাচ্ছিলেন, ইসলামী আন্দোলনও আছে, সেখানে ইসলামী আন্দোলনের এই পরিসংখ্যান আপনি যাই বলেন না কেন, তারপরে কিছু মানুষের মধ্যে তো করেছে, সেখানে তাদের দেখা গেল যে কিছুটা ভোট পার্সেন্টেজ আবার বেড়েছে, 2.50 থেকে 3.10, আর আপনাদের যেটি আছে সেই 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 3.30। তো এই মিলেও আপনারা কিন্তু সাফল্যের চূড়ান্ত জায়গায় যেতে পারছেন না। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে যে ইসলামিক দলগুলো আপনারা একসাথে করতে চাচ্ছেন, কিন্তু আবার আমরা দেখলাম যে হেফাজতে ইসলাম তারা বাইরে রয়েছে, আপনাদের ব্যাপারে কথা বলছে, তাদেরকে ঐক্য প্রচেষ্টার মধ্যে আপনারা আনছেন না বা আনেননি কেন? না, ধন্যবাদ। আসলে পলিটিক্যাল অ্যালায়েন্স গুলো এটি কিন্তু যে কোনো সময় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও কিন্তু এই আলোচনা হয়, অর্থাৎ যে কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু হয়। তো সুতরাং বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, প্রথম হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করে আমরা এখানে সবাই মিলে একটা ঐক্য আমাদের হয়েছে। আর ইনসাইড ইন আওয়ার কান্ট্রি আমাদের পলিটিক্সটা হচ্ছে আমাদের আবার প্রত্যেকের এগিয়ে যাওয়ার আলাদা একটা প্রতিযোগিতা। এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, যে প্রতিযোগিতা থাকবে। এবং আপনি দেখছেন যে আমি তো এটাকে খুবই এনজয় করি যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনি ঐক্যমতের জায়গা যদি বলেন, দীর্ঘ লম্বা সময় কিন্তু সবাই আলাপ আলোচনা করছে, নোট অফ ডিসেন্ট দিচ্ছে, মানে একটা প্রাণবন্ততা অবস্থায় আছে। আপনি যদি এরপরে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বলেন, 53 বছরের ইতিহাসে একটা কলেজেও ইলেকশন হতে আরো বড় মারামারি হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সেটা দেখিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা ঠিক, অনেক উত্তেজনা ছিল, বাকযুদ্ধ ছিল, কিন্তু ইলেকশন হয়েছে। সুতরাং সেই জায়গায় থেকে আমরা বলতে পারি যে জাতির মধ্যে, আমাদের প্রজন্মের মধ্যে, মানুষের মধ্যে একটি পরিবর্তন আছে। আর ইসলামী দলগুলোর ঐক্যের যে আলোচনাটি আজকে তুঙ্গে, আমি মনে করি এটা কেন, এটি দুটি কারণ। সেটি হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি এবং দুঃশাসন। বাংলাদেশের মানুষ আজকে কিন্তু তাদের লাইফের সিকিউরিটি চায়, নারীরা আজকে নির্যাতন থেকে বাঁচতে চায়, দুর্নীতি থেকে মানুষ বাঁচতে চায়। এই জায়গাগুলো এনশিওর করবার জন্য ইসলামিক দলগুলোর, তারা তো এই কাজে তাদের রোল নেগেটিভ তো নেই, বরং পজিটিভ রোলে তারা কিন্তু বরাবর প্লে করে আসছে। সেই জায়গা থেকে মানুষের দীর্ঘদিনের যে একটি মুসলিম দেশে এখানে মুসলমানরা অথবা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে, সেই আলোচনা দীর্ঘদিনের। এবং আমি মনে করি আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সময় এখনো আছে। এটা শুধুমাত্র মোর্চা অথবা আপনি অ্যালায়েন্স না বলে, এটা আমাদের চিন্তা হচ্ছে যে মানে এক বাক্স সিস্টেম যেটাকে বলা হয়। সেটা কি শুধু ইসলামিক দলের, নাকি যে এনসিপি আছে, অন্য দল আছে, তাদের তারাও একসাথে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে এগুলো সময় বলে দেবে, কারণ এখন আপনি এখনই বলার সময় আসেনি যে অমুক অমুক আমাদের সাথে আর অমুক অমুক আমাদের সাথে নেই, বরং এগুলো আলাপ আলোচনা হচ্ছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের অবস্থা অবস্থিতি মিলিয়ে সময়ের ব্যবধানে সেগুলো হবে। এই জন্য আমি এই জরিপটাকেও খুব বেশি নিয়ে আমি বেশি আলাপ করতে চাই না। আমরা এনসিপি নেতা সাইফ মুস্তাফিজ আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে খুব ছোট্ট করে আসলে জানতে হবে। তা হচ্ছে যে আজকে যদিও এটি আমরা যারা কাভার করেছি বিপ্লবের সময়, তখনই দেখেছি, আমরা যখন এই হাতির ঝিল আলোচনা করছি, ঠিক রামপুরায় আমরা হেলিকপ্টার উড়ে উড়ে গুলি সেটি দেখেছিলাম। সেটি আজকে জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তাপসের সাথে 69টি ফোনালাপের অডিও ট্রাইব্যুনালে জমা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে সবকিছু কি শুধু শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে যাচ্ছে বিচারের, বাকিরা কি তাহলে একটু কম গুরুত্ব পাচ্ছে, নাকি মনে করছেন যথার্থভাবেই এগোচ্ছে বিচার প্রক্রিয়াগুলো? বিচার প্রক্রিয়া যেভাবে আগাচ্ছে, মানে পুরোপুরি আমরাও সন্তুষ্ট না, কারণ যেভাবে বিচার প্রক্রিয়াটা আগানো উচিত। এবং শুধু শেখ হাসিনা না, মানে আপনি তাপসের সাথে কথোপকথন এটাও দেখেছেন যে উনি বলেছে যে সেতু ভবনের পুরানোর কথা। তাহলে এরকম কিছু ম্যাসাকার যেগুলো অগ্নি সন্ত্রাস, বা বারবার আমরা 17 বছরও দেখেছি যে বিএনপি কে বা জামাতকে এরকম একটা ট্যাগ দেওয়া হতো যে এরা অগ্নি সন্ত্রাস করছে, জ্বালাও পোড়াও করছে। তো এই ঘটনাগুলো যে আসলে তাদেরই মেকানিজম করা, তারাই যে আসলে জনগণকে একরকম নাটক করে দেখাতো যে দেখেন এই ব্যাপারগুলো এরকম, এরা আসলে সন্ত্রাসী। আসলে কিন্তু এই মানে জিনটা বা ডিএনএটা আসলে তাদের মধ্যেই
তাদের ভেতরেই আছে যে তারাই মূলত আসলে একটা সন্ত্রাসী দল, এবং নানাভাবে বিভিন্ন নাটক মঞ্চস্থ তারা আগেও করেছে, এই অভ্যুত্থানের সময় করার চেষ্টা করেছে, মানুষকে আইওয়াস দিতে চেষ্টা করেছে যে এই সাধারণ শিক্ষার্থীরা, এই শ্রমিকরা, এই জনগণ তারা হচ্ছে যে এরকম জ্বালাপোড়া করছে বা সন্ত্রাস করছে। এবং দেখেন এই প্ল্যানে তো শুধুমাত্র হাসিনা না, তাপস থেকে শুরু করে তাদের প্রত্যেকটা নেতাকর্মী কোনো না কোনো লেয়ারে তারা জড়িত। এবং মানে আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এখানকার মানে প্রত্যেকটা মানুষের চিন্তাধারাই আসলে সন্ত্রাসীমূলক, এবং এরা এক একটা ইবলিশ শয়তান। মানে ইবলিশ শয়তানের তো কোনো ডেফিনেশন নাই যে একটু ভালো শয়তান বা একটু খারাপ শয়তান, এরা প্রপার সব একই রকম শয়তান। তো এই শয়তানকে আপনি কোন রকম মাপ কাঠি দিয়ে যদি মাপতে চান, বিভিন্নভাবে যদি একটু বলেন যে আরে ওর একটু দোষ কম, না, এরা প্রত্যেকে মিলেই শেখ হাসিনাকে সেই বৈধতা উৎপাদন করতে সহায়তা করেছে। এরা প্রত্যেকে মিলেই হাসিনাকে জি হুজুর করেছে। ইভেন আমার মনে হয় যে মাই টিভিরও অনেকেই এরকম ইনভলভ ছিল, তারপর অনেক চ্যানেলের অনেকে ইনভলভ ছিল, যারা আসলে শেখ হাসিনার বাসায় যেত, তারা সে কোনো সংবাদ সম্মেলন করলে দেখা যেত যে তারা কিভাবে হাসিনাকে আসলে জি হুজুর করতো। একজন সাংবাদিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে কি তাকে জি হুজুর করার ব্যাপারটা ছিল, এবং যারা করতো না সেরকম কিছু সাংবাদিককে তারা এড়িয়ে চলতো। এবং প্রত্যেকটা সেক্টরে এই হাসিনা আমরা দেখতাম যে তারা তাদের মনোপুত লোকগুলোকে বসিয়েছে, এবং প্রত্যেকে মিলে মানে তাদের সাপোর্টার A to Z, মানে একদম রুট থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে এই হাসিনাকে তারা বৈধতা উৎপাদন করতে সহায়তা করছে, এবং প্রত্যেকের সেই মানে কার্যকরী বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকেই 288 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আমি আশা করবো যে প্রশাসন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি সহ প্রত্যেকে যেন মাঠে কার্যকরী ভূমিকা পালন করে। আমরা কিছু দলকে দেখছি যে বিভিন্নভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। এরকম বিএনপির অনেক নেতাদের আমরা নিউজ আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে, তারা সেখান থেকে বের হয়ে আসে, তারা যেন তাদের 17 বছরের যে দুঃখ দুর্দশা, যেভাবে তাদেরকে গুম করেছে, নির্যাতন করছে, সেই ভিডিওগুলো যেন দেখে, সেই কথাগুলো যেন মনে করে তাদেরকে যেন গ্রেফতার করে দিলে অন্তত তারা 5,000 টাকা করেও পাবে। মানে একবারে রেজাউলের কাছে যাব, আমাদের একটু সময় কম পাবো। আমি একটু যেহেতু মাই টিভির কথা এসছে, আমি একটু বলতে চাই সাহেব মুস্তাফিজ আপনাকে, সেটি হচ্ছে যে আমরা 24 আওয়ার্স নিউজ চ্যানেল না, আমাদের ঘন্টায় ঘন্টায় 2-3 ঘন্টা পর নিউজ প্রচার হয়। আপনার জ্ঞাতার্থে একটু বলি, সেটি হচ্ছে যে যারা জি হুজুর করেছে এবং যারা সুবিধাভোগী ছিল, যারা অন্যায় কাজের পক্ষে ছিল, তাদের বিচার আমরাও চাই। আমরা স্টুডিও থেকে জনগণের সামনে বলছি, মাই টিভির অবস্থানটা ক্লিয়ার করা দরকার। মাই টিভির কর্তৃপক্ষ কোনো দিন গত 15 বছর 17 বছরের আওয়ামী লীগের কোন ন্যূনতম কমিটি, উপকমিটি, সাব কমিটি কেউ মেম্বার ছিল না, ইভেন সাধারণ সদস্যও ছিল না এটি। আর সেকেন্ড বলি, কোনোদিন কোন সংবাদ সম্মেলনে মাই টিভির যে কর্তৃপক্ষ, তারা কোনোদিন সেই সংবাদ সম্মেলনে যাননি। সাংবাদিক হিসেবে আপনি জানেন যে নিউজে যেমন সচিবালয় বিট করতে হয়, পিএমএ বিট করতে হয়, তারা যেতেন সেখানে, সংবাদ এবং প্রশ্ন এবং জবাব করার সুযোগ পেত কথিত তখনকার মোরাল মিডিয়াগুলো, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাটও করেছে। এবং মাই টিভি কর্তৃপক্ষ যারা পরিচালনা করেছেন, আমি দুঃখিত, তাদের ব্যাংকে 1 টাকার কোনো লোনও নেই। এটি আপনি পরে যাচাই করে দেখবেন, আমি এখানে সেটে বসেছি সেই জন্য শুধু না। আমি যেহেতু আওয়ামী লীগের বাইরের রাজনৈতিক দলগুলো এককভাবে 15 বছর আমরা বিট করেছি, এই জন্য এই জায়গাটায় আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। রেজাউল ভাই, আপনার কাছে আসি। তা হচ্ছে এই যে আওয়ামী লীগের, আবার আওয়ামী লীগ অনেক ফিরে আসবে এবং প্রতিশোধ নিবে, এটি করে আজকেও চট্টগ্রামে একদম সেখানে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বিচার হয়েছে, মিছিল করেছে। আবার ঢাকা থেকে দেখেছি যে ফার্মগেট থেকে অনেককে ধরা হয়েছে। এই ধরা, মিছিল করা, এগুলো নিয়ে কি বলবেন? এটি কি থামানোর, অ্যারেস্ট করা, আবার এগুলো আবার হয়রানির কোনো কিছু তৈরি হচ্ছে না তো? মূল যারা হোতা তারা কি বাইরে থেকে যাচ্ছে কিনা? আসলে আওয়ামী লীগ হচ্ছে বাই বন, তারা কিন্তু ফ্যাসিস্ট, এবং তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম তাদের জন্ম থেকেই, গণতন্ত্র এবং সন্ত্রাস এটা দুটো একসাথে চলে না। তারা কিন্তু বরাবরই তাদের জন্মের পর থেকে তাদের দলকে তারাই নিষিদ্ধ করে বাকশাল তৈরি করেছে, সকল পত্রপত্রিকাকে নিষিদ্ধ করেছে, একদলীয় কার্যক্রম তারা করেছে। সুতরাং এখানে এসে আওয়ামী লীগের জন্মগতভাবে আওয়ামী লীগ কিন্তু এইরকম ফ্যাসিস্টের সাথে, ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা। এখানে এসে আপনি এখন যেটা দেখছেন সেটি আমি মনে করি এটি 1 নম্বর এই ক্ষেত্রে প্রশাসন দায়ী। প্রশাসন অর্থাৎ মানে ভূতের, শস্যের মধ্যে ভূত আমি যদি বলি,
অর্থাৎ সরকারের অনেক জায়গায় কিন্তু এই ফ্যাসিবাদীরা কিন্তু এখনো অবস্থান করছে। সেই ফ্যাসিবাদীদের রেখে কি আগামী নির্বাচন শুরু না, করা অসম্ভব। এই জন্য আপনি দেখেন আমাদের অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং লেভেল প্লেইং ফিল্ড আপনাকে তৈরি করতে হবে। তাহলে কি সেই playing field না, তো নাই অবশ্যই না, অবশ্যই না। তাহলে কি আপনি নির্বাচন যদি- অনিশ্চিত? ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত আমি বলবো না, আমরা সকলে মিলে যদি এখনো জুলাই চেতনাকে ধারণ করে জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে লিগ্যাল ফ্রেম তৈরি করে আমরা যদি অগ্রসর, আই থিঙ্ক এর মধ্যে পসিবল। কিন্তু আপনি একদিকে বলবেন যে একটা দলের স্থায়ী কমিটির সদস্য যে আওয়ামী লীগ মিছিল করলে কোনো অসুবিধা নেই, আমরা বাধা দেব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় আপনি অনেকটাই বেঁকে বসেছেন। আপনি এখন অনেকটাই দায়িত্ব নিচ্ছেন যে আওয়ামী লীগকে গণতন্ত্র, উদার গণতন্ত্রের নামে। আওয়ামী লীগ কি কোনো দলের নাম নাকি? আওয়ামী লীগ হচ্ছে একটা মাফিয়াতন্ত্র, একটা ফ্যাসিস্ট। আওয়ামী লীগ হচ্ছে জ্বালাও পোড়াও খুনের সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে লেডি আপনার হিটলার। আপনার হিটলার মুসলিমের দল কি পরবর্তীতে সেখানে ছিল? সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগকে আপনি স্পেস দিয়ে যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে গণতন্ত্রকে অপমানিত অনেক করা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ এস এম সাইদ মুস্তাফিজ, এবং আগামীতে অগ্রিম আমন্ত্রণ রাখছি। শেষ করছি আজকে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, দেখা হবে আবার পরবর্তীতে। তবে যাবার আগে একটি কথা আবারও বলছি, তা হচ্ছে সবার আগে দেশ, আর এই দেশকে একটি কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।